আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্না। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। রাশিদ ভাই, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি রাশিদ ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, ট্রাম্প ট্যারিফে বাংলাদেশের অবস্থান কিছুটা সুবিধাজনক ভারত এবং চীনের সাথে তুলনা করলে। সেই সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও আমরা পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে কোনো পরিবর্তন আনতে পেরেছি কি গত কয়েক মাস? ধন্যবাদ আপনাকে। মূলত আমরা ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ইস্যুতে সারা ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু একটা স্থবিরতা যাচ্ছে। আমি বলবো একটা আনস্টেবল সিচুয়েশন যাচ্ছে। তো এই জায়গাতে আমরা বাংলাদেশের জুট সেক্টরের 80% প্রোডাক্ট কিন্তু মূলত কাঁচা পাট বা রপ্তানি নির্ভর, অর্থাৎ আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলো কম উৎপাদন করে থাকি। তা এই জায়গাতে যারা ইম্পোর্ট করবে তারাও যেহেতু ট্যারিফের আওতায় আছে, সুতরাং তাদের মধ্যে একটা আশঙ্কার কারণে তারা নতুন অর্ডারগুলা সেভাবে প্রসিড করছে না, যে কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই সেক্টরে আছে। পাশাপাশি আমরা বলবো যে ট্যারিফ ইস্যুতে আমরা কিছুটা সুবিধাজনক অবস্থায় আছি, এবং মূলত যারা আমরা ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করে রপ্তানি করছি তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। যদিও আমরা দেখেছি যে যে সিজনে, বছরে দুইটা সিজন থাকে, সেটা গার্মেন্টস সেক্টর এবং আমাদের সেক্টর সহ, এই দুইটা টার্মে যখন তারা অর্ডার প্লেস করে, এই সময়কালের মধ্যেই কিন্তু অর্ডার দেওয়ার সময় হচ্ছে ট্রাম্প প্রশাসনের এই নেতিবাচক উদ্যোগগুলা সারা বিশ্বের অর্থনীতির মধ্যে একটা আমি বলবো সাপ্লাই চেইনে একটা বড় ধরনের স্থবিরতা এসেছে, এবং সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশেও পড়েছে। বাট আমরা মনে করি যে ইন্ডিয়া যে কাজটা চমৎকার ভাবে করেছে, যে যেমন আমরা জানি যে ইতিমধ্যে তারা গত কয়েক মাস আগে ইউকের সাথে একটা নেগোশিয়েট করেছে জিরো ট্যারিফে। এটার পাশাপাশি তারা ইউরোপীয় চেষ্টা করছে 4-5টা দেশের সাথে যে তারা ট্যারিফটাকে কিভাবে শূন্য কোটায় আনা যায়, এবং সেই ধারাবাহিকতা ইতিমধ্যে তারা যে কাজটা অনেকগুলা দেশের সাথে করেছে জিএসপি ফ্যাসিলিটির বাইরে। কারণ আমরা মূলত অল্প কিছু দেশের উপর রপ্তানি করছি, সেটা গার্মেন্টস বলেন, লেদার বলেন, জুট বলেন, জুটের বাইরে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু আমরা জিএসপি ফ্যাসিলিটির আওতার বা আওতাধীন কান্ট্রির মধ্যে আমরা রপ্তানি নির্ভর। এই জায়গাতে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা চমৎকার ভাবে করছে বায়োল্যাটারাল এগ্রিমেন্টের আওতায়, ওই দেশগুলোর সাথে ট্যারিফ ব্যারিয়ারটাকে নিরসনের চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি যে এখন সময় এসেছে যে শুধুমাত্র আমেরিকান মার্কেট না বা জিএসপি ফ্যাসিলিটির আওতাধীন দেশগুলো নয়, এর বাইরে যে দেশগুলোতে ট্যারিফ ব্যারিয়ার জন্য আমরা সুবিধাজনক অবস্থানে যেতে পারছি না, আমি বলবো সরকারকে এই জায়গাতে ফোকাস করতে। আচ্ছা, সরকারকে কিভাবে কাজ করতে হবে? জিএসপি ফ্যাসিলিটিসের বাহিরেও বাজার দখল করার জন্য ভারত যেভাবে এগিয়ে গিয়েছে সেইভাবে করার জন্য আপনারা সরকার কি কোনো দিক নির্দেশনা দিয়েছেন, অথবা কোনো ধরনের স্টাডি হয়েছে, অথবা ওয়ার্ক প্ল্যান তৈরি করা হয়েছে? ভেরি গুড কোশ্চেন। আমি রিসেন্টলি কমার্স মিনিস্টারের সাথে মিটিং করার সুযোগ পেয়েছি। আমি প্রস্তাব দিয়েছি ইভেন ইনক্লুডিং এপিবি যে ওয়ার্ল্ডের যে অন্যান্য মার্কেটের ব্যাপারে একটা স্টাডি করা, যাতে সেক্টর ওয়াইজ যে মার্কেট অপরচুনিটি আছে বা মার্কেট সাইজ আছে সেটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। এবং সেই ধারাবাহিকতা কিন্তু সরকার ইতিমধ্যে চিন্তা করছে এই মার্কেট স্টাডি করা যায় কিনা সেক্টর ওয়াইজ। উদাহরণ দিচ্ছি, গভর্নমেন্টের এই মুহূর্তে এক্সপোর্ট পলিসিতে প্রায় বেশ কয়েকটা সেক্টর পটেনশিয়াল সেক্টর হিসেবে চিহ্নিত করে প্রায়োরিটি সেক্টর হিসেবে ঘোষণা করা হচ্ছে। সুতরাং সেই সেক্টরগুলোকে অন্তত কেন্দ্র করে একটা স্টাডি করা যায় কিনা, মার্কেটের সাইজটা কেমন, মার্কেটের চ্যালেঞ্জ গুলা কি আছে, ব্যারিয়ার গুলা কি আছে, সেখানে আমরা কোথায় পলিসি সাপোর্টটা গভর্নমেন্ট থেকে পেতে পারি, পাশাপাশি গভর্নমেন্ট কিভাবে নেগোশিয়েট করতে পারে, যে কাজটা আমি ইতিমধ্যে বলেছি। শুধুমাত্র ইন্ডিয়া না, আমরা দেখেছি ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপিন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না, তারা কিন্তু অনেকগুলি দেশের সাথে তাদের ট্যারিফ ব্যারিয়ারটাকে মিনিমাইজ করে তারা বাজারটাকে সুসংহত করছে। যেই জায়গাতে কিন্তু আমরা অনেক বছর ধরে মার্কেট ডাইভারসিফিকেশনের কথা বলছি, প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের কথা বলছি, বাট এই জায়গাগুলোতে আসলে সুনির্দিষ্টভাবে কাজটা করা হয়নি। জি, এই ক্ষেত্রে আরেকটি বিষয় অ্যাড করতে চাই। মার্কেট ডাইভারসিফিকেশন নিয়ে কথা বলছেন,
পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে আপনি জানেন যে ভারতে রপ্তানি করা স্থলপথ দিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। আমাদের যে এক্সিস্টিং মার্কেটেও তো সমস্যা রয়েছে, সেটাও কি আমরা কাটিয়ে উঠতে পেরেছি? ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো করতে পেরেছি? আমি বলবো এটা সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের নিজের প্রয়োজনের জন্যই কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা দরকার। কারণ রাজনৈতিকভাবে ভারত যথেষ্ট গুরুত্ব বহন করে আমাদের জন্য, আবার আমরাও বাংলাদেশে কিন্তু তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সেই জায়গাতে এইরকম নতুন নতুন সিদ্ধান্তগুলো দিয়ে কিন্তু রিলেশনটাকে আরো আমি বলবো যে প্রশ্নবোধক করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমি বলবো যে সরকারের সর্বোচ্চ মহল এবং ভারতের সর্বোচ্চ মহল বিষয়টা হয়তো অনুধাবন করার চেষ্টা করবেন, এবং এই জায়গাতে রাজনৈতিক সিদ্ধান্তটা ছাড়া আসলে এই সমাধানের পথগুলা বের হবে না। আমি মনে করি এটা সময় এসেছে। প্রায় 1 বছর ধরে আমরা দেখছি ভারত ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছে যেটা নেতিবাচক আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে, যাতে আমরা ব্যারিয়ার তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে জুটটাও আছে, জুটের সাথে রিলেটেড আরো অনেকগুলি প্রোডাক্ট আছে। তা এখানে একটা বাজার আছে এবং সেই বাজারটা তাদেরও কিন্তু এই প্রোডাক্টগুলি দরকার, আমাদেরও দরকার। সুতরাং এখানে নেতিবাচক উদ্যোগ বা নেতিবাচক সিদ্ধান্তের আলোকে যে আমাদের রিলেশনের মধ্যে যে একটা টানাপোড়েন যাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়, এবং এটা অবশ্যই ভারত সরকারকেও চিন্তা করতে হবে, বাংলাদেশ সরকারকে চিন্তা করতে হবে, যাতে উইন উইন সিচুয়েশনে আমরা একটা সমঝোতায় দিয়ে যেতে পারি। এটা আমাদের দেশের জন্য ভালো, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, এবং সামগ্রিকভাবে সেক্টর অবশ্যই সেটা খুবই জরুরি হয়ে গেছে। জি, পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাজার কি? আপনি জানেন যে আমাদের যে পাট রপ্তানি হয় সেটি তো আমরা যতটুকু জানি ভারতের কাছেই অনেক রপ্তানি হয়, এছাড়া অন্যান্য কোন দেশ রয়েছে? আমরা মূলত কাঁচা পাট রপ্তানি করি, যেখানে ভারত এবং চায়না মূলত কিছুটা ইম্পোর্ট করে। মেইন এক্সপোর্টটা হয় 60 থেকে 65% টোটাল এক্সপোর্টের, সেটা জুট ইয়ার্ন। এই ক্ষেত্রে তার্কি, ইরান, সিরিয়া ছিল এক সময়। অর্থাৎ যারা কার্পেট উৎপাদন করে সারা বিশ্বে কার্পেট রপ্তানি করছে, সেখানে কার্পেটের নিচের একটা বেজ আছে যেটাকে আমরা কার্পেট ব্যাকিং ক্লথ বলি। এই পাটটাতে জুটের ইয়ার্নটা ব্যবহার করা হয়। কারণটা পাটটা ব্যবহার করলে ময়েশ্চারের একটা ব্যাপার আছে, অর্থাৎ এটাকে ময়েশ্চারটা যদি বেশি থাকে, অর্থাৎ জুটের ইয়ার্নটা ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, তার জন্য কার্পেটটা ঠান্ডা থাকে। এই কারণেই কিন্তু পাটের সুতাটা ব্যবহার করা হয়, এবং আমাদের টোটাল এক্সপোর্টের 60% শুধুমাত্র ইয়ার্নটা এক্সপোর্ট হয়ে থাকে, প্লাস মাইনাস। এই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল, এই মার্কেটগুলো কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন, অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডের যে সাপ্লাই চেইন আছে সেটা কিন্তু একটা অস্থিরতার মধ্যে যাওয়ার কারণে কোনো বাইরে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে পারছে না। আর পাশাপাশি আমি যেটা বলবো, আমরা যারা আছি, আমরা এই ট্রাম্প ইস্যুতে একটা বড় ধরনের ইস্যু ছিল, বাট আমরা একটা সুবিধাজনক অবস্থায় আছি। মূল মেসেজটা আমি যেটা আপনাদের মাধ্যমে দিতে চাচ্ছি, বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা দেখছি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশ্ব রাজনীতি, বিশ্ব বাণিজ্য একটা পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, যেখানে চায়না থেকে সরে আসার একটা প্রবণতা কিন্তু পাটদের মধ্যে তৈরি হয়েছে। এই জায়গাতে বাংলাদেশ একটা চমৎকার সুযোগ নিতে পারে, শুধুমাত্র পাট না, পাটের পাশাপাশি অনেক কিছু। বাট প্রশ্নটা আমি একটু আগে যে কথাটা বলেছি, যে বেসিক প্রোডাক্ট গুলা আমরা এই মার্কেটে খুব একটা সুবিধাজনক অবস্থায় যেতে পারছি না, কারণ ওটাতে লাভটা কম। আমরা যদি পাট উদাহরণ দিচ্ছি, 85% আমরা র মেটেরিয়ালস এক্সপোর্ট না করে আমরা যারা ফিনিশ প্রোডাক্ট তৈরি করছি 10 to 10+, এটাকে রিভার্স অ্যাপ্রোচে আসতে হবে। অর্থাৎ আমরা কিভাবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে কাস্টমারের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী পণ্যগুলো উৎপাদনের সক্ষমতা কিভাবে বাড়াতে পারবো, এটা বড় চ্যালেঞ্জ। এবং যে কথাটা একটু আগে বলেছি, যে চায়না থেকে সরে আসার প্রবণতা, এই ক্ষেত্রে আমরা পাট, চামড়া থেকে শুরু করে যে সমস্ত প্রোডাক্ট গুলা উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ বাড়াতে পারবে, আমি বিশ্বাস করি বায়াররা এখন খুব সিরিয়াসলি নিয়েছে যে চায়না থেকে অল্টারনেটিভ মার্কেট সোর্স তাদের কিভাবে আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ চিন্তা করা দরকার। সেক্ষেত্রে আমি ইতিমধ্যে ট্যারিফ ব্যারিয়ার কথা বলেছি। আমাদের বেশি দরকার যেটা, যে এই বেসিক প্রোডাক্টগুলা বা র মেটেরিয়ালস বেসড প্রোডাক্টগুলা বিক্রি না করে আমরা ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের ডিজাইন লাগবে, আমাদের রিসার্চ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু টেকনোলজি লাগবে। আমরা ওই পণ্যগুলো উৎপাদনের জন্য যে ধরনের স্কিল, ম্যান পাওয়ার দরকার বা ওয়ার্কফোর্স দরকার, সেটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। এবং সর্বোপরি আমাদের ব্র্যান্ডিং এর একটা বড় ঘাটতি আছে। আপনি যদি আমরা যারা এক্সপোর্ট করছি গার্মেন্টস এর বাইরে, আমাদের কিন্তু সরাসরি ওই মার্কেট গুলাতে, মেলাতে অংশ নিতে হয়, ইন্টারন্যাশনাল ফেয়ার গুলাতে, এবং সেখানে আমাদের বায়ারদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়। কারণ বাংলাদেশের ব্যাপারে একটা নেগেটিভ পারসেপশন কিন্তু
এখনো আছে। কারণটা হচ্ছে তারা এখনো মনে করে বাংলাদেশে কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরির সংখ্যাটা কম, এবং সেটা বাস্তবতাও তাই। আমরা গার্মেন্টস সেক্টরের বাইরে যে ফ্যাক্টরিগুলা কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা নিয়েছে, জি আমরা কিন্তু তারাই কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি। বাইরেরা কিন্তু এখন প্রথমেই প্রশ্ন করে তোমার ফ্যাক্টরির কি ধরনের কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে। সুতরাং জি এই কাজটা আমি মনে করি যে সরকারের একটা গুরুত্ব দেওয়া দরকার, যাতে গ্রাজুয়ালি আমাদের নন গার্মেন্টস সেক্টরে যে পটেনশিয়াল সেক্টরগুলো আছে, যেখানে আমাদের এক্সপোর্টের সুযোগটা আছে, সেই জায়গাতে কিভাবে কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা আমরা নিতে পারি। কারণ কমপ্লায়েন্সটা ছাড়া এখন কোনো বাইরে কিন্তু, বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনের পরে কোনো বাইরে কিন্তু সেই ফ্যাক্টরি থেকে মাল এবং কিনতে পুরো কোনোভাবে আগ্রহ পুরো প্রকাশ করবে বিশ্বই না। সুতরাং কমপ্লায়েন্স এই বেসড বিষয়টা হয়ে খুব গেছে। এক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, গার্মেন্টস সেক্টরে আপনি জানেন যে লিড সার্টিফাইড প্রতিষ্ঠানের সংখ্যা পুরো বিশ্বে বাংলাদেশে বেশি। আপনি যেটা বলছেন নন গার্মেন্ট সেক্টরগুলোতে কমপ্লায়েন্স বাড়ানোর দিকে জোর দিতে হবে, এক্ষেত্রে তো ইনভেস্টমেন্টও লাগে। কারণ আপনি জানেন যে লিড সার্টিফাইড হতে গেলে যে ফ্যাক্টরি যেভাবে স্থাপন করতে হয়, ইনভেস্টমেন্টও লাগে। এই ইনভেস্টমেন্টের চিন্তাটা করা হচ্ছে কিনা, যে আপনি যদি আবার উত্তরটা দিতেন, ইনভেস্টমেন্টের কথা চিন্তা করা হচ্ছে কিনা? রিসেন্টলি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। আমি ওনাকে সেটা বলেছি যে একটা ছোট ফ্যাক্টরি যার হচ্ছে 25,000 স্কয়ার ফিটের ফ্যাক্টরি, সেখানে কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা এনশিওর করতে গেলে সেফটি, সিকিউরিটি এবং আদার যেই কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে, 25 থেকে 40 লাখ টাকা খরচ হচ্ছে, যেটা ইনিশিয়ালি স্মল বা মিডিয়াম রেঞ্জের কোম্পানিগুলোর জন্য একটা বড় বার্ডেন। সুতরাং এক্ষেত্রে সরকার কিছু সহায়তা করতে পারে কিনা, এবং এই জায়গাটাতে হচ্ছে ভাবনা দরকার। সরকার যেহেতু পলিসি সাপোর্টটা দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছি, আমরা ওই মার্কেটে রিচ করতে গেলে আমাদের প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, আমাদের মার্কেট ডেভেলপমেন্টের জন্য ইন্টারন্যাশনাল ফেয়ার শো, বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে, আমাদের টেকনোলজি আনতে গেলে আমাদের বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদের স্কিল এনহ্যান্স করতে গেলে আমাদের বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। এই জায়গাতে পলিসি সাপোর্টটা দিয়ে আমরা ট্যাক্স বেনিফিটটা নিতে পারি কিনা, বা আদার সাপোর্টটা সরকার দিতে পারে কিনা, তাহলে আমি মনে করি যে যেই বোধোদয়টা যে অনেক উদ্যোক্তা এক্সপোর্টার হতে চায়, কিন্তু এক্সপোর্টের যে ব্যারিয়ার গুলো আছে, ব্যারিয়ারটাকে উত্তরণের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান, এক ধরনের অ্যাকশন প্ল্যান, এন্ড অবশ্যই ফাইন্যান্সিয়াল প্ল্যান। এই ফাইন্যান্সিয়াল প্ল্যানের দুর্বলতার জন্য অনেকে সাহস করছে না বা এগিয়ে আসছে না। সুতরাং এখন সুযোগ যে চায়না থেকে যেটা বেরিয়ে আসার চেষ্টাটা সকল বায়াররাই করছে, কারণ হচ্ছে এই জায়গাতে একটা কমফোর্টেবল জোন তারা চাচ্ছে। সুতরাং সাউথ এশিয়াতে বাংলাদেশ একটা চমৎকার প্লেস। আমরা এই জায়গাতে হচ্ছে ফোকাস করে যদি একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া যায়, সেখানে সরকারের কিছু পলিসি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এবং উদ্যোক্তারা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে, এখানে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা উত্তরণের জন্য যদি স্পেশালি কিছু উদ্যোগ নেওয়া হয়, সরকার যেটা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরের জন্য নেওয়া হয়েছে, বিশেষ করে আমি বলবো গার্মেন্টস সেক্টর আজকে এই জায়গায় আসা পিছনে বন্ড ফ্যাসিলিটি একটা বড় রোল প্লে করেছে। সুতরাং গার্মেন্টস সেক্টরে যেভাবে নার্সারি করা হয়েছে দীর্ঘদিন, অন্যান্য সেক্টরগুলোকে সেভাবে নার্সারি করাটা খুব জরুরি। এবং এই জায়গাতে কেন জানি আমি সরকারের নেতিবাচক মনোভাব দেখি যারা দায়িত্বে আছে। কি কারণে নেতিবাচক মনোভাব দেখেন সেটা নিয়ে আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্নায়ের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি রাশিদ ভাই, এখন আপনার কাছে জানতে চাই, গার্মেন্টস ছাড়া অন্য খাতে নেতিবাচক প্রবণতা কেন গভর্নমেন্টের, অর্থাৎ গার্মেন্টস ছাড়া অন্যান্য সব খাত অবহেলিত কেন সরকারের কাছে? আসলে বাস্তবতাটা হচ্ছে গার্মেন্টস সেক্টর সহ বড় বড় সেক্টর যারা আছে তারা হয়তো সরকারের কাছে সরাসরি কথা বলার সুযোগ পায়, নেগোশিয়েট করতে পারে। ছোটরা সেভাবে সেই স্পেসটা পাচ্ছে না, এবং এটা হচ্ছে বড় ব্যারিয়ার। আমি মনে করি যে সময় এসেছে যেখানে আমাদের জিডিপিতে 25 থেকে 28% এসএমইরা কন্ট্রিবিউশন রাখছে। সুতরাং এই এসএমইদের গ্রোথটা কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলোতে দেখবেন জিডিপিতে প্রায় 60 থেকে 70% কন্ট্রিবিউশন রাখছে, এবং এসএমইরা যে ভলিউমে টার্নওভার, এটা কিন্তু 3 থেকে 5 গুণ ডেভেলপ করা খুব কঠিন চ্যালেঞ্জ না। কারণ হচ্ছে যে কোনো বিজনেস হচ্ছে একটা আর্ট, এই আর্টটা যারা শিখে যায় তাদেরকে যদি নীতি সহায়তা এবং আদার সাপোর্ট গুলা যদি দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের গ্রোথটা খুব দ্রুত বাড়ায়, এবং এটি হচ্ছে যে কোনো বিজনেসের প্র্যাকটিস একটা লেভেলে। পাট ও পাটজাত পণ্য কি আর্টটা শিখতে পেরেছে? যে আমরা মনে করি আমরা যারা কষ্ট করে ভ্যালুয়েটেড প্রোডাক্ট গুলো উৎপাদন করে রপ্তানি করছি, আমাদের বিশেষ করে আমি আমার কথা বলবো, আমি সহ আমরা যারা করছি, আমাদের কিন্তু গত 10 বছর গ্রোথটা পজিটিভ, কিন্তু এই গ্রোথটা আরো ফাস্টার করা সম্ভব যখন
গভর্নমেন্ট আমাদেরকে স্কিল ম্যান পাওয়ার সাপোর্টের ক্ষেত্রে এগিয়ে আসার সুযোগটা দিবে। আমরা রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা মার্কেটিং এর জন্য যে প্রতি বছর একটা হিউজ পরিমাণ টাকা খরচ করতে হয়, সেই জায়গাতে মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকার যদি আমাদেরকে কিছু সহায়তা করে বা ট্যাক্স বেনিফিটটা দেয়, এই জায়গাগুলোতে আসলে নার্সারি করা দরকার। এবং আমরা যখন ইম্পোর্ট করতে যাই, আমরা ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে মালটা নিই, সরকারের নীতিমালায় আছে যে ট্যাক্সটাকে রিবিট পাওয়া যাবে, বাট বাস্তবতা আসলে সেটা হয় না। তো এই যে ব্যারিয়ার গুলো আছে, তার জন্য আমাদের পাট বা চামড়া ছাড়া বাকি সবকিছু কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে। অর্থাৎ আমরা যদি ভ্যালিডেট করতে চাই, আমাদের কালার করতে হচ্ছে, আমাদের অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু আমদানি নির্ভর। সুতরাং এই জায়গাতে সরকারকে দৃষ্টি দেওয়ার কথা বলবো যে এই জায়গাতে কিভাবে নার্সারি করার যে পজিটিভ অ্যাটিটিউডটা আছে, এটা সরকার কিভাবে দেখাতে পারে, উদ্যোগ নিতে পারে। কারণ কেউ কেউ মিসইউজ করছে, তার জন্য নতুনদেরকে দেওয়া যাবে না, এই ধারণাটা হচ্ছে ভুল ধারণা। এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি আমরা অনেক বছর ধরে, আমি শুরু থেকেই শুনতেছি, আমি যখন ব্যবসা শুরু করেছি মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা বলছে, বাট প্র্যাকটিক্যালি এটাকে একটা অ্যানালাইসিস করে এই ব্যারিয়ারগুলিকে উত্তরণের জন্য সরকারের কি করণীয় আছে, উদ্যোক্তাদের কি করণীয় আছে, এই যে উইন উইন সিচুয়েশনে যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নেবে বা অ্যাকশন নেবে বা সমন্বয়টার একটা বড় ধরনের গ্যাপ আছে। আমরা দেখছি যে অর্থ মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, এই জায়গাগুলোতে ছোটদেরকে সহযোগিতা করার জন্য যে একটা সমন্বিত নীতিমালা দরকার, এটাকে একটা দেখভাল করা দরকার, মনিটরিং করা দরকার। এই বিষয়টা হচ্ছে অনেক সময় অনেক সিদ্ধান্ত আছে ভালো, অনেক পলিসি ঘোষণা আছে ভালো, বাট বাস্তবায়নের জায়গাতে অনেক ধরনের চড়াই। আপনি জানেন যে পাট অধিদপ্তর রয়েছে, পাট অধিদপ্তর কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে? তারা কি তাদের ফুল ক্যাপাসিটিতে সহযোগিতা করছে? আমি বলবো পাট অধিদপ্তরের বিষয়টা না, এটা হচ্ছে পাট অধিদপ্তর একটা ছোট এরিয়া নিয়ে কাজ করি। মূলত আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের কাছে আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি যে, এবং বর্তমানে যে উপদেষ্টা আছেন উনি অনেক ডাইনামিক, উনি জিনিসটা অনুধাবন করতে পারছেন, উনি বিশ্বাস করছেন আমার মতো যে ছোটদেরকে কিভাবে গ্রোথটা বাড়ানো যায়। কারণ এই যে ডাইভার্সিফিকেশনের কথা বলছি, এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে হয় না, ইভেন ইন্ডিয়াতেও সেটা হয়নি। ইন্ডিয়াতে আধুনিকায়নের প্রক্রিয়াটা হয়েছে যাতে র মেটেরিয়ালসটা ইউনিফর্ম লেভেলে আসে, এবং সেই ইউনিফর্ম ফ্যাসিলিটি থেকে এসএমইরা হচ্ছে র মেটেরিয়ালস গুলা সহজে পাচ্ছে এবং কম্পিটিটিভ প্রাইসে পাচ্ছে, যেটা বাংলাদেশে একই পর্যায়ে, আমার হয়তো মিল আছে বাট অনেকের মিল নেই। এই র মেটেরিয়ালস পাওয়ার ক্ষেত্রে কম্পিটিটিভ প্রাইসটা আমরা পাচ্ছি না, এবং এটার সাথে যে অ্যাক্সেসরিজ, ডাইং এবং আদার যে প্রক্রিয়াটা আছে, যেখানে আমরা আমদানি নির্ভর র মেটেরিয়ালস উপর নির্ভর করতে পারছি, এবং সেখানে আবার ভ্যাট ট্যাক্সের জটিলতার জন্য কস্ট আমরা কম্পিটিটিভ হচ্ছি না, এবং যে কারণে কিন্তু আমাদের গ্রোথটা বাড়ছে না। সুতরাং এই যে একটা কম্প্রেহেনসিভ যে একটা স্টাডি করা, যে চ্যালেঞ্জগুলো কি আছে, উত্তরণের জন্য কি করতে হবে, আমরা কোথায় যেতে চাই, কোথায় আমরা আছি, এবং এক্ষেত্রে উদ্যোক্তারা কিভাবে সহায়ক একটা পলিসি সাপোর্ট সরকার থেকে পায়, আমরা আশা করছি ডিফারেন্ট ভাবে চিন্তা করা দরকার, যেটা হচ্ছে না। এবং এটা আমরা সরকারের কাছে, বিশেষ করে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা, উনি আবার বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, ওনার কাছে আমরা ইতিমধ্যে দেখা করেছি, কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন। আমরা এখন দেখার পালা উনি আমাদেরকে কতটা সহায়তার ব্যাপারে এগিয়ে আসবে। আমরা আশায় রইলাম, এবং আপনি সরকারকে অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন। আশা করি যে আমরা ভবিষ্যতে ফলো আপও করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্না। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।